যারা শুরু করবেন, শুরু করার আগে 2-3 বার আপনি ঘুরে যাবেন যে বায়োফ্লকের যে যারা অলরেডি কার্যক্রম চালাচ্ছে তাদের দেখে যাবেন কিভাবে আপনার পিএইচ, অক্সিজেন, অ্যামোনিয়া, টিডিএস এগুলো মাপে, এগুলো আগে নিজেরা দেখে শিখে প্র্যাকটিস করে মোলাসেস দিয়ে কীভাবে আপনার কার্যক্রম চালাচ্ছে তারা, আপনার প্রোবায়োটিক অন্যান্য কার্যক্রম যেগুলো চালাচ্ছে সেগুলো আপনার কতটুকু অ্যামোনিয়া থাকলে কী পরিমাণ মোলাসেস দিতে হবে এগুলো কিন্তু আপনাদের মানে লোকদর্পণে হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিসে থাকতে হবে। হ্যাঁ, কঠিন কিছু না। তবে সব মাছই বায়োফ্লক খায় তা না, কিছু মাছ খায় কিছু মাছ খায় না। এখানে দেখছেন যে 3টে স্পেসিস এখানে চাষ করতেছে, শোল মাছ, তারপরে মোনোসিস তেলাপিয়া, আর এটা হচ্ছে শিং। তো মোনোসিস তেলাপিয়া বায়োফ্লক খায়, আর বাকি 2টে স্পেসিস বায়োফ্লক টেক করে না। টেক না করলে চাষ করা যাবে না তা না, করা যাবে, সিস্টেম আছে কিভাবে করতে হয় সেটাও আপনারা হয়তো দেখছেন বা দেখবেন। এবং আমাদের ফার্ম ম্যানেজার সাহেব উনি খুব অভিজ্ঞ। আমরা গত বছর আমাদের আওতাধীনে একটা ট্রায়াল বেসিসে ট্যাঙ্কি মনে একটাই ছিল না, দুইটা ছিল এবং ওখানে ট্রেনিংটা আমরা ওখানেই করছিলাম। তো এবার ওখানে নাই, আমরা ওখানে সরাসরি দেখাতে পারতেছি না। আমাদের 5টা উপজেলায় 5টা বায়োফ্লকের ট্রেনিং হবে, এটা দিয়ে আমরা শুরু করলাম। এবং আমরা চেষ্টা করেছি যে অন দ্য স্পট আপনাদের কিছু দেখানো, কিছু বলা, কিছু জানানো। এবং সেটা মনে হয় আমরা কতটুকু পারবো সেটা আমরা ট্রেনিং শেষে বলতে পারবো। এবং ওনার কথা বলার পরে আমাদের প্র্যাকটিক্যালি উনি আমাদের সহযোগিতা করেছেন। ওনাকে আমি রিকোয়েস্ট করার পরে উনি রাজি হয়েছেন যে না ঠিক আছে, এলাকার লোকজনের যদি উনি কিছু হেল্প করতে পারেন উনি নিজে কৃতার্থ হবেন। তো ওনাকে আগেই থ্যাঙ্কস দিচ্ছি যে আমাদের বসার সুযোগ করে দিচ্ছে। এবং এটা কিন্তু সম্পূর্ণ একটা কেমিস্ট্রি, এই কেমিস্ট্রি যদি ঠিকমতো বোঝেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা না। নর্মালি আপনার ফিশ কালচার এবং বায়োফ্লক দুটো কিন্তু একটা ডিফারেন্ট জিনিস। তো এই কেমিস্ট্রি যদি ঠিকমতো রপ্ত করতে পারে তাহলে আপনাদের কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। আমি আর কথা বলতে চাচ্ছি না, ফার্ম ম্যানেজারের মনে হয় আর কিছু কথা বাকি আছে। উনি বলার পরে আমাদের যে এন্টারপ্রেনার উনি বলবে কথা, আর আপনারা সরাসরি আমাদের যেটা আছে আমাদের না ওনাদের তো ওনাদেরগুলি আপনারা দেখবেন যে কীভাবে কী করছে না করছে এবং খাবার কীভাবে দিচ্ছে এবং আপনার ব্যবস্থাপনা কীরকম এটা দেখবেন। আশা করি যে এখানে যারা আসছেন 19 জন, ওই 19 জনই কিন্তু আপনারা মনে হয় না হইলেও 10 জন করবেন, এটুকু তো আশা করতে পারি। এবং মনের বল দরকার, মানে প্রথম হচ্ছে মনের বল দরকার। মনের বল হলে কিন্তু আমরা মানে আগাতে পারবো। এই মোটামুটি আমার এখনকার বক্তব্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমরা একটু বায়োফ্লক প্রযুক্তির ইতিহাস বলি, এক কথায় বলে দেই। 90 দশকের গোড়ার দিকে ইসরায়েলের প্রথম বায়োফ্লকের যাত্রা শুরু হয়। পরবর্তীতে আমেরিকাতে বেলিজ একক কালচার ফার্ম নামে ফার্ম বাণিজ্যিকভাবে সফলতার সাথে এই বায়োফ্লক প্রযুক্তিতে চিংড়ি চাষ করে। বর্তমানে বাংলাদেশে তো হচ্ছে, এছাড়া থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, ভারত প্রভৃতি দেশেও বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করছে। বায়োফ্লক হলো, বায়ো মানে হলো আমরা যদি ভাগ করি, বায়ো মানে জীবন, আর ফ্লক মানে হলো দলা। এখন আসলে বায়োফ্লকে কি থাকে এটা একটু আমরা জানি যে বায়োফ্লক হলো প্রোটিন সমৃদ্ধ জৈব পদার্থ ও অণুজীব। এটাতে কিন্তু অনেকগুলো জিনিস থাকতে পারে। তাহলে এটা কেন উপকারী বা অনুপকারী এটা আমাদের জানার বিষয় আছে। শুষ্ক বায়োফ্লকে বলা হচ্ছে যে শুষ্ক বায়োফ্লকে প্রায় 50% প্রোটিন থাকে, 36% শর্করা, 1.15% চর্বি বা লিপিড, 13.4% অ্যাশ, 12.6% ফুড ফাইবার। মানে এটা বোঝা যাচ্ছে যে বায়োফ্লকে অনেকগুলো জিনিস থাকে, যেমন খাদ্যের যে মূল উপাদান প্রোটিন, শর্করা, লিপিড, এই 3টা জিনিসই কিন্তু থাকে। এবং যেটা হলো আমাদের বলা হচ্ছে যে প্রায় 50% প্রোটিন থাকে। প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক কি, এই জিনিসগুলো আমাদের একটু জানার বিষয় আছে। আরেকটা বিষয় হলো যে ব্যাকটেরিয়া। আপনারা জানেন যে আসলে এখানে পরিবেশটাকে ঠিক রাখার জন্য আমাদের কি করতে হয়, প্রোবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়া সৃষ্টি করতে হয়। প্রোবায়োটিক আর একটা হলো প্রিবায়োটিক্স। প্রোবায়োটিক শব্দটাকে দুভাগে যদি আমরা ভাগ করে বিশ্লেষণ করি, প্রোবায়োটিক
প্রবাসে প্রমোশন থাকে, প্রমোশন আমরা বুঝি চাকরি যারা করি পদোন্নতি, তাই না? এক্ষেত্রে পদোন্নতি না, এখানে প্রো মানে হলো উন্নতি, আর বায়োটিক মানে হলো জীবন, মানে জীবনের উন্নতি বলবে যে বা যারা কাজ করে তাদেরকে বলা হচ্ছে প্রোবায়োটিক। বিষয়টা আসলে জীববিজ্ঞানের একটা পরিভাষা। আমরা জানি অনেক জীব এবং উদ্ভিদ এবং প্রাণী আছে এই বিশ্বে, তাই না? কিছু কিছু আছে যেগুলো আমরা সরাসরি চোখে দেখি, আর কিছু কিছু দেখি না। যেগুলো চোখে দেখি না সেগুলোকে মাইক্রো অর্গানাইজমস বা অণুজীব বলা হয়। আর এগুলা অধ্যয়নের জন্য একটা সাবজেক্ট আছে, আপনারা জানেন, মাইক্রোবায়োলজি, তাই না? মেডিকেলে লেখাপড়া করানো হয়, এছাড়া বিভিন্ন ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি পড়ানো হয়। আজকের যে বিশ্বের যে সবচেয়ে শক্তিধর যে কোভিড-19 করোনা ভাইরাস, যেটা এটাও হচ্ছে এক ধরনের মাইক্রো অর্গানিজম। এই অণুজীবগুলোকে কয়েক ভাগে ভাগ করা হয়। এটা হলো ব্যাকটেরিয়া, একটা ফাঙ্গাস, তারপরে আছে ভাইরাস ইত্যাদি। আমরা এখানে মূলত কথা বলবো ব্যাকটেরিয়া। এই প্রোবায়োটিক্সে আছে কি দুই ধরনের অণুজীব থাকে, একটা হলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আর একটা হলো হেটারোট্রফিক ব্যাকটেরিয়া। বিষয়টা অত্যন্ত জটিল, কিন্তু এটা অত্যন্ত সহজভাবে নিতে হবে। মানে আমরা যখন অজ্ঞ থাকি, বিশেষজ্ঞ হয়ে যাই, তখন সমস্যা ঘটে। কিন্তু এই জন্য খুব জটিল চিন্তা করা যাবে না, বিষয়টা নিতে হবে তাবলিগি কায়দায়। কথাটা বুঝে গেছে? তাবলিগ কি বলে? বলে ভাই মন খুলে বসেন, যা শুনবেন সেটা আপনার আমলের নিয়তে শুনবেন। আর যদি মনে করেন আমরাকে ঠেকাবেন, আটকাবেন, দেখি স্যারে কি পারে আর কি পারে না, তাকে পুষ্প করে জর্জরিত করুন, তাহলে শিখে যাবে। তাহলে অত্যন্ত সহজভাবে নিতে হবে বিষয়টা। তাহলে প্রোবায়োটিকটা হলো দুই ধরনের, একটা হলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আর একটা হলো হেটারোট্রফিক ব্যাকটেরিয়া। এটার কাজটা কি? মূল কাজ যেটা বলছিলাম, বায়োফ্লো পদ্ধতিটাই হলো একটা ময়লার ভাগাড়ে মাছ চাষ করা। ময়লার ভাগাড়ে কোনো জীবন কতক্ষণ থাকতে পারবে? বেশি থাকতে পারবে, এটাই একটা। আর এখানে ওই ময়লা আবর্জনাটাকে প্রোটিন সমৃদ্ধ খাদ্যে রূপান্তর করেই কিন্তু এই পদ্ধতিতে মাছ চাষ করা হবে। এজন্য ওই ব্যাকটেরিয়াটার দরকার আছে। খুব সূক্ষ্ম বা ছোট্ট একটা উদাহরণ দিতে আপনারা বুঝবেন। ব্যাকটেরিয়া সবগুলো কি ক্ষতিকর? নিশ্চয়ই না। কিছু আছে উপকারী, কিছু আছে অপকারী। উপকারী কোনগুলা? আমরা দুধ থেকে দই বানাই না, এখানে এক জাতের ব্যাকটেরিয়া থাকে, এটা হলো উপকারী ব্যাকটেরিয়া। আবার গরু সারা দিন, গরু মহিষ ছাগল কি করে? ঘাস খায়, আর সারা রাত কি করে? জাবর কাটে। ওই সময় কি ঘটে? আমরা যারা ভুঁড়িটা খাই দেখে থাকবেন, ভুঁড়ির ভিতর কালো অংশ যেটা থাকে, একটার সাথে আর একটা পেঁচানো থাকে না, সাত পল্লী বলি আমরা এটা। তো এইখানে দেখবেন এইরকম গুটি গুটি থাকে, লাল লাল কেঁচোর মতো, এটাকে রুডিমেন্ট ব্যাকটেরিয়া বলা হয়। এগুলোই সারা রাত গরু যে ঘাস খায়, পেটটা ফুলায়, এই পেটের ঘাসগুলোকে সে ডাইজেস্ট করে বা হজম করাতে সাহায্য করে। তাহলে এটা কি উপকারী ব্যাকটেরিয়া না? তো ঠিক এই ময়লার ভাগাড়ে যেখানে মাছের মলমূত্র এবং আরো অনেক ময়লা আবর্জনা আছে, এটাকে পিউরিফাই অথবা শোধন করার জন্য দুই ধরনের ব্যাকটেরিয়া, যেগুলা সুপ্ত অবস্থায় থাকে কিন্তু প্রাণ আছে। বাজার থেকে যখন আমি যখনই কিনি, এটা দেখতে ঠিক পাউডারের মতো, তাহলে এগুলো ঠিক পাউডারের মতো। এগুলোকে আমরা একটা প্রক্রিয়ার মাধ্যমে এগুলোকে জীবন্ত করে ফেলি, ঠিক আছে? যখনই জীবন্ত করি তখন এরা বংশ বিস্তার করতেই থাকে, মাল্টিপ্লাই যেটা ইংলিশে বলি আমরা। এবং এটা হয় গাণিতিকভাবে না। গাণিতিক কোনটা? 1 থেকে 2, 2 থেকে 3, 4, এটা না। এটা 1 থেকে 3, 3 থেকে 6 কিংবা 9, 9 থেকে 12 এইভাবে বাড়তে থাকে। এটা হলো জ্যামিতিক হার। এই ব্যাকটেরিয়াগুলো জ্যামিতিক হারে বাড়তে থাকে। এই দু ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে আবার নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়াটা, এটার কাজ হলো
এই যে এখানে মলমূত্র বা অব্যবহৃত যে খাদ্য পচে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, এই অ্যামোনিয়াটাকে শোধন করতে হবে। এই শোধন করার জন্য দুটাই কাজ করে, বাট এখানে আমিষ বা প্রোটিন সমৃদ্ধ খাদ্য তৈরি করার জন্য দরকার হলো হেটারোট্রফিক ব্যাকটেরিয়া। 95 ব্যাকটেরিয়াটা প্রথমে কি করে, অ্যামোনিয়াটাকে ভেঙে ফেলে, ভেঙে নাইট্রাইট বানায়, যেটা একটা বিষ। নাইট্রাইট হলো বিষ। মোটামুটি বিজ্ঞানের ছাত্র এখানে আছেন, আমি বিশ্বাস করি তাদের বোঝার কথা। NO2 যেটা, এটা নাইট্রাইট, এটা হলো বিষাক্ত। তাহলে অ্যামোনিয়া থাকে নাইট্রাইট, তারপরে তৈরি হয় নাইট্রেট, এটা উপকারী, তারপরে হয় নাইট্রোজেন। এই নাইট্রোজেনটা দুই ধরনের, একটা হচ্ছে অজৈব আর একটা হলো জৈব। অজৈব কোনটা? আপনারা ইউরিয়া সারের বস্তা কিনে লেখা থাকে 46% নাইট্রোজেন থাকে, এটাই হলো অজৈব নাইট্রোজেন। আর আমার বায়োফ্লোক সিস্টেমে নাইট্রোজেন কোনটা দরকার? জৈব নাইট্রোজেন। কি কারণ? এখানে প্রোটিন সমৃদ্ধ খাদ্য তৈরি করতে হবে, আর প্রোটিন সমৃদ্ধ খাদ্যের যে মূল ভিত্তি হলো, এটাকে অ্যামাইনো অ্যাসিড বলা হয়, এটা স্টু। এই অ্যামাইনো অ্যাসিড তৈরি করার জন্য অর্গানাইজ নাইট্রোজেন। তো নাইট্রিফাইং এবং হেটারোট্রফিক ব্যাকটেরিয়া দুটাই অর্গানিক নাইট্রোজেন তৈরি করে, কিন্তু কেবলমাত্র হেটারোট্রফিক যে ব্যাকটেরিয়া, সেটা এই যে প্রোটিন সেলটা তৈরি করতে পারে। ফলে আমার এই ময়লা আবর্জনাটা এই প্রোটিন সেলটাকে প্রোটিন সমৃদ্ধ জীবন্ত খাবারে রূপান্তর হয়ে থাকে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, আমরা পুকুরে যখন মাছ ছাড়ি, ছাড়লে কি হয়, খাবার দিতে হয় না? খোল পুড়া দিতে হবে, এখন এটা দেওয়া পোষায় না, তখন আমরা রেডি ফিড দিই। সেখানে লেখা থাকে কোম্পানির অধিকাংশ হলো আপনাদের গাড়ি করে যে 35% প্রোটিন আছে, তাই না? 35% প্রোটিন মানে কি? এখানে ওই নাইট্রোজেনও আছে, তাই না? তাহলে আমার এখানে ময়লা আবর্জনার ভিতরে যে নাইট্রোজেন, আবার খাদ্য যেটা আমি দিচ্ছি সেটাও নাইট্রোজেন। তাহলে এই নাইট্রোজেনটা পুরাটা কিন্তু মাছের শরীরে অ্যাবজর্ব হয় না, শোষিত হয় না, অবশিষ্ট থাকে যায় কোথায়? ওই পানিতে। যেহেতু পানিতে থাকলে অ্যামোনিয়াটা বাড়ে যাবে, আর অ্যামোনিয়া যখনই বাড়বে, নিশ্চয়ই পেশাব পায়খানা গেলে একটা ঝাঁঝালো গন্ধ পান, কতক্ষণ থাকা যায়? পিছনে দরজা ধাক্কা দেয়, এই বের হও। এত আরাম ওইখানে কেউ ইচ্ছা করে বসে থাকে? নিশ্চয়ই না। কি থাকে সেখানে? ঝাঁঝালো অ্যামোনিয়ার গন্ধ। তাহলে এই যে লক্ষ লক্ষ মাছ ছাড়ছি এখানে, ওরা দম বা নাক বন্ধ করে বা ফুলকা বন্ধ করে কতক্ষণ থাকবে? নিশ্চয়ই পারবে না। তাহলে ওই ব্যাকটেরিয়ার কাজ হলো অ্যামোনিয়াটাকে ভেঙে আবার জৈব নাইট্রোজেনে রূপান্তর করা, সেখান থেকে জীবন্ত প্রোটিন সমৃদ্ধ খাদ্য তৈরি। বুঝা গেছে? এখন প্রোবায়োটিকের কাজটা বুঝে গেছে? প্রথমে এটা অজৈব থাকে, যেটা হেটারোট্রফিক ব্যাকটেরিয়া, ও নাইট্রোজেনটা যেটা নাকি অজৈব আছে, এখানে অজৈব থাকে, এখানে শুধু জৈবই থাকে। এখানে জৈবই থাকে। যেহেতু জীবনের উন্নতি ঘটাচ্ছে তারা, আমরা অজৈব নাইট্রোজেনের উদাহরণ দিতে বলছি যে নাইট্রোজেন যেটা ইউরিয়া সারের মধ্যে থাকে, সেটা অজৈব নাইট্রোজেন। আমরা পেশাব পায়খানায় গেলে ইউরিয়া পাবো, ইউরিক অ্যাসিড পাবো, বিভিন্ন ধরনের জিনিস পাবো যেখানে ঝাঁঝালো গন্ধ থাকবে। কিন্তু এই নাইট্রিফাইং আর হেটারোট্রফিক ব্যাকটেরিয়া এখানে থাকার কারণে, যেহেতু এটা অর্গানিক নাইট্রোজেন তৈরি হচ্ছে, যেটা হচ্ছে প্রোটিনের মূল ভিত্তি অ্যামাইনো অ্যাসিড তৈরিতে কাজে লাগে। ফলে ওই ঝাঁঝালো গন্ধটা আর এখানে থাকার কথা না, যদি এটা পরিমিত মাত্রায় থাকে। এই শোধন করার জন্য দুটাই কাজ করে, বাট এখানে আমিষ বা প্রোটিন সমৃদ্ধ খাদ্য তৈরি করার জন্য দরকার হলো হেটারোট্রফিক ব্যাকটেরিয়া। 95 ব্যাকটেরিয়াটা প্রথমে কি করে, অ্যামোনিয়াটাকে ভেঙে ফেলে, ভেঙে নাইট্রাইট বানায়, যেটা একটা বিষ। নাইট্রাইট হলো বিষ। মোটামুটি বিজ্ঞানের ছাত্র এখানে আছেন, আমি বিশ্বাস করি তাদের বোঝার কথা। NO2 যেটা, এটা নাইট্রাইট, এটা হলো বিষাক্ত। তাহলে অ্যামোনিয়া থাকে নাইট্রাইট, তারপরে তৈরি হয় নাইট্রেট, এটা উপকারী, তারপরে হয় নাইট্রোজেন।
এই নাইট্রোজেনটা দুই ধরনের, একটা হচ্ছে অজৈব আর একটা হলো জৈব। অজৈব কোনটা? আপনারা ইউরিয়া সারের বস্তা কিনে লেখা থাকে 46% নাইট্রোজেন থাকে, এটাই হলো অজৈব নাইট্রোজেন। আর আমার বায়োফ্লোক সিস্টেমে নাইট্রোজেন কোনটা দরকার? জৈব নাইট্রোজেন। কি কারণ? এখানে প্রোটিন সমৃদ্ধ খাদ্য তৈরি করতে হবে, আর প্রোটিন সমৃদ্ধ খাদ্যের যে মূল ভিত্তি হলো এটাকে অ্যামাইনো অ্যাসিড বলা হয়, এটা স্টু। এই অ্যামাইনো অ্যাসিড তৈরি করার জন্য অর্গানাইক নাইট্রোজেন দরকার। তো নাইট্রিফাইং এবং হেটারোট্রোফিক ব্যাকটেরিয়া দুটাই অর্গানিক নাইট্রোজেন তৈরি করে, কিন্তু কেবলমাত্র হেটারোট্রোফিক যে ব্যাকটেরিয়া সেটা এই যে প্রোটিন সেলটা তৈরি করতে পারে, ফলে আমার এই ময়লা আবর্জনাটা এই প্রোটিন সেলটাকে প্রোটিন সমৃদ্ধ জীবন্ত খাবারে রূপান্তর হয়ে থাকে। আপনারা শুনলে হয়তো অবাক হবে, আমরা পুকুরে যখন মাছ ছাড়ি, ছাড়লে কি হয়? খাবার দিতে হয় না? খোল পুরা দিতে হবে, এখন এটা দেওয়া পোষায় না, তখন আমরা রেডি ফিড দিই। সেখানে লেখা থাকে কোম্পানির অধিকাংশ হলো আপনাদের গাড়ি করি যে 35% প্রোটিন আছে, তাই না? 35% প্রোটিন মানে কি? এখানে ওই নাইট্রোজেনও আছে, তাই না? তাহলে আমার এখানে ময়লা আবর্জনার ভিতরে যে নাইট্রোজেন, আবার খাদ্য যেটা আমি দিচ্ছি সেটাও নাইট্রোজেন। তাহলে এই নাইট্রোজেনটা পুরাটা কিন্তু মাছের শরীরে অ্যাবজর্ব হয় না, শোষিত হয় না, অবশিষ্ট থাকে যায় কোথায়? ওই পানিতে। যেহেতু পানিতে থাকলে অ্যামোনিয়াটা বাড়ে যাবে, আর অ্যামোনিয়া যখনই বাড়বে নিশ্চয়ই পেশাব পায়খানা গেলে একটা ঝাঁঝালো গন্ধ পান, কতক্ষণ থাকা যায়? পিছনে দরজা ধাক্কা দেয়, এই বের হও। এত আরাম ওইখানে কেউ ইচ্ছা করে বলে থাকে? নিশ্চয়ই না। কি থাকে সেখানে? ঝাঁঝালো অ্যামোনিয়ার গন্ধ। তাহলে এই যে লক্ষ লক্ষ মাছ ছাড়ছি এখানে, ওরা দম বা নাক বন্ধ করে বা ফুলকা বন্ধ করে কতক্ষণ থাকবে? নিশ্চয়ই পারবে না। তাহলে ওই ব্যাকটেরিয়ার কাজ হলো অ্যামোনিয়াটাকে ভেঙে আবার জৈব নাইট্রোজেনে রূপান্তর করা, সেখান থেকে জীবন্ত প্রোটিন সমৃদ্ধ খাদ্য তৈরি। বুঝা গেছে? এখন প্রোবায়োটিকের কাজটা বুঝা গেছে? স্যার প্রথমে এটা অজৈব থাকে, যেটা হেটারোট্রফিক ব্যাকটেরিয়া, ও নাইট্রোজেনটা যেটা নাকি অজৈব আছে, এখানে অজৈব থাকে, এখানে শুধু জৈবই থাকে। এখানে জৈবই থাকে। যেহেতু জীবনের উন্নতি ঘটাচ্ছে তারা, আমরা অজৈব নাইট্রোজেনের উদাহরণ দিতে বলছি যে নাইট্রোজেন যেটা ইউরিয়া সারের মধ্যে থাকে, সেটা অজৈব নাইট্রোজেন। আমরা পেশাব পায়খানায় গেলে ইউরিয়া পাবো, ইউরিক অ্যাসিড পাবো, বিভিন্ন ধরনের জিনিস পাবো যেখানে ঝাঁঝালো গন্ধ থাকবে। কিন্তু এই নাইট্রিফাইং আর হেটারোট্রোফিক ব্যাকটেরিয়া এখানে থাকার কারণে যেহেতু এটা অর্গানিক নাইট্রোজেন তৈরি হচ্ছে, যেটা হচ্ছে প্রোটিনের মূল ভিত্তি অ্যামাইনো অ্যাসিড তৈরিতে কাজে লাগে, ফলে ওই ঝাঁঝালো গন্ধটা আর এখানে থাকার কথা না, যদি এটা পরিমিত মাত্রায় থাকে। মাছ আমরা যখন চাষ করি, বায়োফ্লোকে আসার আগে পুকুরে তো সবাই চাষ করি, তাই না? সবারই একটা ধারণা আছে মাছ চাষ করলে সেখানে খাবার দিতে হবে, তাই না? জি। তা খাবারের সাথে মাছের প্রোডাকশন বা উৎপাদন বা বৃদ্ধির একটা সম্পর্ক আছে, যে জিনিসটাকে বলি এফসিআর বলি আমরা, ফুড কনভার্সন। কি পরিমাণ খাবার খেয়ে কতটুকু মাছের উৎপাদন হলো, এই জিনিসটা যদি আমার মাথায় না থাকে, হিসাবে না থাকে, তাহলে আমরা কমার্শিয়ালি চাষ করতে কি বলেন পারবো নাকি? এফসিআরটা আপনাদের জানা আছে, সর্বনিম্ন খাবার খায় দেশীয় প্রজাতির যে ছোট মাছগুলো, পাবদা, গুলশা, শিং, মাগুর, দেশি কই, থাই কই, ভিয়েতনামি কই। এরপরে হলো তেলাপিয়া, গোগ্রাসে খায়, পাঙ্গাসও গোগ্রাসে খায়, খায় না? আপনি যদি তেলাপিয়া কিংবা পাঙ্গাস চাষ করেন, যার বাজার মূল্য খুবই কম, ইভেন বর্তমান আলুর যে দাম আর এই জাতীয় মাছের দাম প্রায়, পেঁয়াজের কথা তো বাদই দিলাম। আপনি যখন কমার্শিয়ালি মাছ চাষ করবেন, এই শুড ঠিক অ্যাবাউট দি এফসিআর। এফসিআর হিসাব না করলে আপনি করতে পারবেন। এফসিআর যার যত কম, অর্থাৎ যে যত কম খায় বেশি প্রোডাকশন দিবে আমাকে, সেই মাছ আমি চাষ করি। তার এক নম্বর উদাহরণ হলো সিলভার। কিন্তু সিলভারের নাম শুনলে আপনার নাক শিখতে হয়,
অথচ 1 কেজি সিলভার তৈরি করতে 20 টাকা খরচ হয়, বাজার মূল্য কত 120 টাকা। এটা 1 কেজি তেলাপিয়া তৈরি করতে যদি আপনার খাবার লাগে 1.5 কেজি, তাহলে the price of 1.5 kg almost 90 taka, but you will get only 70 taka as wholesale price, not more than this. আপনারা বলেন 70-80 টাকার উপরে পাওয়া যায় তেলাপিয়া, কিন্তু তেলাপিয়া দেখবেন সেলাই মেশিনের মতো এইরকম ওই যে লেয়ার মুরগি যেমন খায়, ও সারা রাত দিন খাইতেই থাকে। তাহলে 1.5 কেজি খাওয়াই যদি 1 কেজি মাছ পাই, লাভ হবে আমার? আবার না খাওয়াইলেই হবে না। ওই মাছটাকে 7 দিন খাওয়াবেন না, দেখেন আর এই যে গাল ডাল সব বসে যাবে, শুকায় যাবে। এটা বলার উদ্দেশ্য এইটাই যে বায়োফ্লো পদ্ধতির অন্যতম সুবিধা হলো এটাকে অধিক ঘনত্বে আমরা চাষ করতে পারি, এবং সেটা আমাদের পুকুরের চাষ অপেক্ষা 30 থেকে 70 গুণ বেশি, শুধু 40 না 70 গুণ বেশি। হিসাব করেন নাই কেউ কখনো, তাই আমরা জানি না। 1 শতক পানি এটাই ধরে নেন 435.6 স্কয়ার ফিট, কম বেশি গড়পড়তা গভীরতা যদি 4 ফিট হয়, পানির পরিমাণ হয় এখানে 50,000 লিটার। তেলাপিয়া সর্বোচ্চ কত ছাড়েন আপনার? 200 থেকে 250 লিটারে একটা পড়ে? নিশ্চয়ই পড়ে না। কিন্তু আমরা শিংমাগুর, পাবদা, গুলশা প্রতি লিটারে ছাড়ি কয়টা? একটা করে, তাই না? একটা করে ছাড়া যায়। শিংমাগুর, পাবদা, গুলশা এগুলো একটা। শোল যদি করেন হয়তো 10 লিটারে বা 20 লিটারে একটা, বড় বড় যেহেতু জায়গা লাগবে এই জন্য এটা কমায়। তাহলে হিসাব করেন দ্বিতীয় সুবিধা হলো এই প্রোটিন সমৃদ্ধ, সেটা প্রোটিন মানে কি গরম বলছে এখানে 50% পর্যন্ত প্রোটিন, যেটা আমার কোম্পানিতে আমরা ইচ্ছাগুলো তৈরি করতে পারবো না। এবং সে প্রোটিন জাতা প্রোটিন না, এটা জীবন্ত প্রোটিন, লাইফ। তাহলে একটা লাইফ ফিডের যে প্রোটিন আর একটা ওই মাছটাকে শুটকি বানায় যেটা দিব সমান নাকি? নিশ্চয়ই না। এখান থেকে এর মর্ম যে বিষয়টা বুঝলাম যে ফিডের মধ্যে উত্তম ফিড, সে সাথে তার অন্যান্য যে নিউট্রিয়েন্টগুলা বা পুষ্টিগুলা সেগুলো এই বায়োফ্লো পদ্ধতিতে আছে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, ব্যাকটেরিয়া যে স্যার অক্সিজেন কনজিউম করে, কার্বন ডাইঅক্সাইড কনজিউম করে আর অক্সিজেন রিডিউস করে, এটা কি স্যার আসলেই? না, সে তো জীবন্ত, সেও অক্সিজেন নাই। কিন্তু ম্যাডাম তো এখানে বলছে যে ওরাও করে, দুটোই সত্য। সে জীবন যতক্ষণ কাজ করবে, দুটো কন্ডিশন আছে, একটা অ্যারোবিক কন্ডিশন আর একটা বলা অ্যানারোবিক কন্ডিশন। অ্যারোবিক মানে যেখানে অক্সিজেন আছে সেখানেও সে কাজ করতে পারে, অক্সিজেন বিহীন অবস্থাও কাজ করতে পারে। হ্যাঁ অবশ্যই, এই জন্য তো সেই ড্রোমাটোটা দিতে পারে। থ্যাংক ইউ। আর আমরা সৌভাগ্যবান, আমরা এমন এক জায়গায় আসছি যেখানে মেলবোর্ন ফিশ ফার্ম। আলহামদুলিল্লাহ, এই ভাই আমাদের সুদূর অস্ট্রেলিয়া থেকে আসছে আপনাদের জন্য এবং দেশের জন্য এখানে কাজ করতেছে, এই জন্য আমি ওনাকে ধন্যবাদ দিই। উনি ইট কাঠ, পাথর, রড, সিমেন্টের যে ডিগ্রি, উনি সিভিল ইঞ্জিনিয়ার, আর আমাদের মতো বায়োলজি নিয়ে এখন কাজ করতেছে, যেটা পুরা তবে কাজে লাগে নাই যে তা না, প্রজেক্ট কনস্ট্রাকশনের জন্য সিভিল মানে পুরোপুরিটাই কাজে লাগছে আমার। আপনাদের যেভাবে বলেছে একেবারে বুঝতে কিন্তু সমস্যা হওয়ার কথা না। আর আপনাদের এখানে 20 জন আছেন, অথচ মানে আসলে আমি আশা করবো কতজনে একদম এগিয়েছেন, এরকম কিন্তু হাত তুলেন তো যে আমি করবোই। অলরেডি যারা করছেন তারাও মানে আছেন এরকম। অনেকে আসলে শুধু উৎসাহ দেখি, তারপরে কিন্তু অনেকে সেট করে না। আচ্ছা যাই হোক, আমি খুশি হলাম প্রায় সবাই হাত তুলেছেন। তো আমাদের অফিসের সাথে আবার একটু যোগাযোগ রেখেন, কারণ ট্রেনিং করার পরে আপনারা আসলে কত কি আগালেন। যেহেতু সরকার একটা অর্থ বরাদ্দ করেছে, এখানে আমাদের আমার যে স্যারের অনেক সুন্দর আছেন, উনি অনেক দূর থেকে এসছেন, সময়ের একটা বিষয় আছে। আর আমাদের পাশাপাশি আমি ধন্যবাদ জানাই এই ফার্মের যিনি প্রতিষ্ঠাতা, উনি আমাদেরকে সময় দিয়েছেন এবং জায়গা দিয়েছেন। এর থেকে বড় সুযোগ মনে হয় আপনাদের। যাই হোক, এই পর্যায়ে ওনার বক্তব্য শেষ। আমাদের যিনি প্রোপাইটার, উনি একটু বলবেন, হ্যাঁ, ওনার অভিজ্ঞতার আলোকে কিছু বলবেন।